সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের মঞ্চ নাটক। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন যারা আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন আতাউর রহমান, নাট্য নির্দেশক ও অভিনেতা। রয়েছেন শাহানা সুমি, মঞ্চকর্মী। এবং রয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, নাট্য নির্দেশক, চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনেক কিছু। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানে সড়ক যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে মত বিশেষজ্ঞদের। কার্যকরের জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। সমুদ্রে ভাসার দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন মালয়েশিয়া যাওয়ার পথে আটক 18 যুবক। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। ঢাকা মেডিকেলে 10 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ অধ্যাপক রঞ্জিত শর্মা। এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত অন্য আসামিরা। রমজানে রাজধানীর বিপণী বিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। শপিং মলগুলো আনা হচ্ছে সিসিটিভির আওতায়। যানজট নিয়ন্ত্রণে বাড়তি উদ্যোগ। এবং টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের 50টি গ্রাম প্লাবিত। গাইবান্ধায় বন্যার আশঙ্কা। সুনামগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। আমরা এবার চলে আসব সরাসরি আজকে আমাদের আলোচনায় আমাদের মঞ্চ নাটক নিয়ে। আমাদের মঞ্চ নাটকের একটা খুবই গৌরবজনক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। বিশেষ করে স্বাধীনতার পরপর যেভাবে আমাদের মঞ্চ নাটক বিকশিত হয়েছে, বলা যেতে পারে আমাদের সাফল্যগুলোর, বিশেষ করে সংস্কৃতি ক্ষেত্রে আমরা যদি যে আমাদের সাফল্যের অন্যতম শীর্ষে অবস্থান করছিল কিন্তু মঞ্চ নাটক। কিন্তু এখন কি একটু ভাটা পড়েছে কিনা আমি জানি না, মানে আপনারা বলতে পারবেন। আতর ভাই, এখনকার মঞ্চ নাটক নিয়ে আপনি কি বলবেন? একটু অন্য প্রসঙ্গগুলো টানি, নাটকের প্রসঙ্গই টানি। শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে রেনেসাঁস বলে একটি কথা আছে। সুবর্ণ সময় কিন্তু ইতিহাসের কোন সময় কখন ঘটবে আমরা জানি না। সভ্যতারও উত্থান পতন আমরা দেখেছি। অ্যাসিরিয়ান সিভিলাইজেশন, ব্যাবিলনিয়ান, গ্রিক সিভিলাইজেশন। তেমনি নাটকেও আমরা যদি একেবারে আমাদের পাশের পশ্চিমবঙ্গ দেখি, ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে সাধারণ রঙ্গালয় থেকে বেরিয়ে এসে বিশেষ করে সৌম্যমিত্রের কি বলবো, সৌম্যমিত্রের নেতৃত্বে বা মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যেই আমাদের নাট্য আন্দোলন গড়ে উঠে, যেটাকে আমরা গ্রুপ থিয়েটার আন্দোলন বলে পরবর্তীতে আমরা এটাকে এই অভিধা দান করেছি, সেটা সাংঘাতিক একটা সময় ছিল। 60-এর দশক, মানে আসলে রক্তকরবী যখন থেকে করে রবীন্দ্রনাথের মৃত্যুর 13 বছর পর থেকে অসাধারণ। একদিকে উৎপল দত্ত, একদিকে সৌম্যমিত্র, একদিকে কেয়া চক্রবর্তী, একদিকে আমাদের সৌম্যমিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র, মানে একদম রমরম একটা। মাথা খারাপ হয়ে যেত কলকাতা গেলে, কোন নাটক দেখব, কোনটা ছেড়ে কি করব। নির্ঝরের স্বপ্নভঙ্গ বলে একটা কথা আছে, যে ফল্গুধারা ছুটে বেরা। স্বাধীন বাংলাদেশ আমাদেরকে একটা ক্ষেত্র তৈরি করে দিল, যে আসলে শামসুল হক প্রায় বলেন, আমার বন্ধু, যে পরাধীন দেশে নাট্য চর্চা হয় না। কারণ নাটক তো খুব সত্য কথা বলে, সব কিছুর দুঃশাসনের বিরুদ্ধে বলে, মৌলবাদের বিরুদ্ধে বলে। স্বাধীন দেশে আমরা পেলাম একটা ক্ষেত্র। আমরা কয়েকটি দল মিলে দর্শনের বিনিময়ে নাট্যচর্চা শুরু করলাম 73-এ, এবং তার সাথে নূতন অভিধা আমাদের যোগ হলো, যে একটি নাটক আগে ওই অফিস পাড়ার নাটক ছিল, ক্লাবের নাটক, অফিস ক্লাবের নাটক ছিল, 3 রজনী হতো পরপর। আমারও প্রথম নাটক বুড়ো শালিকের ঘাড়েরও 72-এ 3 রজনী হয়েছে। কেন আমরা 8 দিন করতে পারবো না? কেন আমরা 50টি শো করতে পারবো না? কেন আমরা 500টি শো করতে পারবো না? সিনেমা যেখানে কিসমত চলছে, যেখানে এরপরে শোলে চলছে 3000, কেন নয়? এই নিয়ে আমরা অসাধারণ সব কাজ করলাম। নাটকে যে বলা হয় যে আসলে স্পেসটাই দরকার, এবং সবসময় কিন্তু চলচ্চিত্র নির্মাতা হিসাবে তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না, তুমি যেমন, আমি প্রায়ই বলি, নাসিরউদ্দিন ইউসুফ নাম করা চলচ্চিত্র নির্মাতা আছেন, যে সত্যজিৎ রায় কি দিয়ে কাজ করেছেন, ভাঙা ক্যামেরা দিয়ে, অলমোস্ট পথের পাঁচালী, অপু ট্রিলজি। আমরা তেমনি মহিলা সমিতি গাইড হাউসে অসাধারণ
আমাদের শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে, মনন দিয়ে, সবচেয়ে বড় কথা পাগলামি দিয়ে, ভালোবাসা দিয়ে যে নাটক নির্মাণ করেছিলাম 30 বছর, সেই দিনটি নেই। এটা সত্যি কথা। সেদিনটি না থাকার পেছনে কারণটা আমি খুব স্পষ্টভাবে দেখতে পাই। যদিও আজকে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, ঢাকা শহরে একটি যানজটের সমস্যা হয়েছে। ঢাকা শহরে বেশ বড় শহর, কিন্তু ফেলে দেওয়া যাবে না, 5-6টি সুন্দর মঞ্চ আমাদের শিল্পকলার মতো থাকা উচিত ছিল। উত্তরের একটি লোক যদি বলে যে নাসিরুদ্দিন ইউসুফ নির্দেশিত নাটক আমি আজকে দেখব, আসতে পারবে না, কারণ 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। এই একটি সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমাদের সময় বিটিভি বলে একটি মাত্র চ্যানেল ছিল, যেটা সরকারি, এবং এখন হয়েছে 25টির মতো। এবং একটি ছেলে যদি বলে সন্ধ্যায় যে আতর ভাই আমি আজকে শুটিং আছে, ওখানে গেলে 5-6 হাজার কি 10,000 টাকা পাবো, আপনি এখানে তো কোনো পয়সাই পাবো না, আমি তাকে আটকাতে পারি না। তারপরও মঞ্চ একটি সম্মানের জায়গা। মঞ্চ হচ্ছে প্রায় সভ্যতার সমবয়সী একটি মঞ্চ, মানুষের সাথে মানুষের সরাসরি, সেলুলয়েডও নয়, ডিজিটাল মাধ্যমও নয়, যোগাযোগ হয়, তারপর ওরা আসে। আজকে টেলিভিশনের খুব প্রথিতযশ অভিনেতা কিন্তু মঞ্চকে জায়গা দেয়, সেই জায়গা থেকে একটু স্তিমিত হয়েছে, কিন্তু আমি হতাশ নই। আমাদের সংস্কৃতি বান্ধব সরকার আজকে গভীরভাবে ভাবছেন যে মঞ্চকে কিভাবে বিভিন্ন সাবসিডি বা অনুদান দিয়ে, যেমন ইংল্যান্ডের ন্যাশনাল থিয়েটারকে মিলিয়নস অফ পাউন্ড স্টার্লিং দেওয়া হয়, প্যারিসে দেওয়া হয়, দিয়ে আজকে যে 50 কোটি টাকা বলা হয় যে তোমাদের থোক বরাদ্দ দিলাম মঞ্চ নাটকের জন্য, গ্রুপ থিয়েটার ফেডারেশন অথবা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে। একটি দল যদি আজকে 10 লক্ষ টাকা পায়, যে দুটো প্রযোজনা করতে পারবে, হয়তো 4 লক্ষ টাকা যাবে, 6 লক্ষ টাকা থেকে বেতন হলে কিছু হলে পাবো, আংশিক একটি রোজগার করতে হবে। প্রফেশনালিজম এখনকার সময় পেশাজীবিত্ব একটি খুব প্রয়োজনীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে এইভাবে কতদিন পাগলামির থিয়েটার, ভালোবাসার থিয়েটার করব, যেখানে নানা রকম হাতছানি রয়েছে। তারপরও আমি বলবো নাটক করে যাচ্ছে নতুন যারা প্রজন্মের ছেলেমেয়েরা, একেবারে ফেলে দেওয়ার মতো নাটক করছে না। কোনো কোনো নাটক আমি বিমোহিত হই। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাটক দেখি, এমনকি আজকে তরুণদের নাটকের দলও কিন্তু ভাবছে। আমি যদি মনে করি যে আমার সময়, অনেকে বলে, আমার বয়সী লোকটা বলে যে মাই টাইম ওয়াজ দি বেস্ট টাইম, এটা কিন্তু অন্যায় কথা, এটা আমি মানি না। আমি বলবো মাই সানস টাইম ইজ দি বেস্ট টাইম। আমি মনে করি ওদের সময় ভালো সময়, ওরা একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে এগোচ্ছে, এবং মানুষে মানুষে বন্ধন টান পড়লে রবীন্দ্রনাথ বলে যে উল্টো রথের পালা শুরু হবে। সে বন্ধনটা যেন আমরা ঠিক রেখে, দেশকে ভালোবেসে, দেশের মঙ্গল কামনা করে, আর দেশের সবচেয়ে বড় শত্রু যে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এর বিরুদ্ধে দাঁড়াতে পারলে, নাটক কিন্তু সবসময় এর বিরুদ্ধে সোচ্চার ছিল, আজও আছে। আমি মনে করি এটা খুব সাময়িক, কেটে যাবে। আমি সুমির কাছে পরে আসবো, বাচ্চু ভাইয়ের কাছে আগে যাই, আপনি কি বলবেন? না, আতর ভাইয়ের সাথে আমি একেবারে একমত। একটা জায়গায় সেটা হচ্ছে আসলে শহরটা বড় হয়েছে, যানজট, সামাজিক নিরাপত্তাহীনতা, সব কিছু কাজ করছে। আরেকটা জিনিস আমরা সবাই, যেমন চ্যানেলের কথা বললে, সেটা আমি নিউ মিডিয়ার কথা যোগ করবো। নিউ মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা একটা অদ্ভুত এন্টারটেনের জায়গায় দাঁড়িয়েছে। স্ক্রিনটা, ওটার মধ্যে সবাই নিমগ্ন থাকে, সুতরাং ও তো এন্টারটেইন হতে বাইরে যায়, আমাদের কিন্তু ভাবতেই হবে। শিল্প সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও এন্টারটেইন না হলে শিল্পটাও গ্রহণ করবে কি করে? সুতরাং ওই জায়গাটায় ওর কাছে মনে হচ্ছে এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছে ও নিউ মিডিয়াতে। তখন ওর পক্ষে এই দূরে শিল্পকলায় যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় কাটিয়ে বাসে, তার পক্ষে যে এটা দেখা সম্ভব না। আমার আরেকটা হয়েছে, আতর ভাই যেটা বললেন, যে চারিদিকে যদি ঢাকা শহরে আজকে 5-6টা মঞ্চ হতো, মিরপুরের লোক মিরপুরে নাটক দেখছে, নারায়ণগঞ্জের লোক নারায়ণগঞ্জে নাটক দেখছে, পুরানো ঢাকার লোক পুরানো ঢাকায় নাটক। আপনারা ভাবতে পারেন যে বনানী, উত্তরা, গুলশান, বাংলাদেশের রুলিং ক্লাস যেখানে থাকে, সেই জায়গাটিতে কোনো লাইব্রেরি নাই, কোনো মঞ্চ নাই, সিনেমা বা নাটকের কোনো মঞ্চ নাই, কোনো মিউজিয়াম নাই। আপনি এখন আমাকে বলেন তাহলে ওটা সমাজ হলো কি করে? এরা সামাজিক তো না, তাহলে আমরা দেইও নাই তাদেরকে। আমার কথা হচ্ছে সরকারের উচিত এইসব জায়গায় মিলনায়তনগুলি করে দেওয়া। তারপর যে ফান্ডিংয়ের কথা বললো, এটা যদি আসে এবং জবাবদিহিতার জায়গাটা থাকবে আমার শিল্প এবং আমার জনগণের কাছে, দর্শকের কাছে। আমার জবাবদিহিতা নিশ্চিতভাবে সরকারের কাছে না। আজকে অনুদানের ছবি যেরকম একজন নিরপেক্ষ এবং অত্যন্ত স্বাধীনভাবে বানাতে পারে, তেমনি করে নাটকটা বহুদিন ধরে স্বাধীনভাবে কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, যেই পরিমাণ চ্যালেঞ্জেস নিউ মিডিয়া আমাদের সামনে দাঁড় করিয়েছে, ডিজিটাল টেকনোলজি, সেই চ্যালেঞ্জকে ইনকর্পোরেট করে, সেই চ্যালেঞ্জের উপকরণগুলোকে ইনকর্পোরেট করে আমাদের নতুন থিয়েটার করতে হবে। এটা যেমন একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে এই নতুন গ্যাজেটগুলি যদি আমি আনতে চাই থিয়েটারে, তাহলে আমার তো অনেক খরচ বেড়ে যাচ্ছে।
তাছাড়াও আজকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রফেশনাল থিয়েটার গড়ে ওঠে নাই, কোনো অবস্থাতেই প্রফেশনাল থিয়েটার গড়ে ওঠে নাই। এবং এটাও কিন্তু একটা বড় ধরনের, আমি মনে করি যে আমাদের ব্যত্যয় হয়েছে আমার টোটাল মুভমেন্টটা। আমাদের মনে হয়েছে যে যদি দুটা বা তিনটা রেপার্টরি থিয়েটার দাঁড়িয়ে যেত, আজকে আমি অর্থের বিনিময়ে বা কিছুটা সম্মানের বিনিময়ে আতাউর রহমানকে যদি বলতাম যে আপনি একটা ডিরেকশন দেন, 1 বছরের জন্য আপনার নাটকটা চলবে, আপনি এই অর্থটা আপনি পাবেন, এটা আপনার সম্মানই, হয়তো পুরোটা কাভার হবে না, আমি নিশ্চিত উনি অন্য যে কোনো কাজ ফেলে এই কাজটি করতেন। একজন অভিনেতাকে আপনি সেভাবে বলেন। আমাদের চলচ্চিত্রও কিন্তু এই জায়গাটাই খুব দুর্বল, আমরা কিন্তু কলাকুশলীদেরকে কোনো রকম মূল্য করি না, কিন্তু এরা ছাড়া তো কাজটি হবে না। তো আমার মনে হচ্ছে যে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এদের কিছু একটা করার আছে এবং খুব জরুরিভাবে ভাবা উচিত। বাংলাদেশের থিয়েটারটা সবচেয়ে সম্ভাবনাময়, এটা আপনিও বললেন, আতর ভাই বলেছেন, সুমেয় তাই বলবেন, সবচেয়ে সম্ভাবনাময় শিল্প মাধ্যমটি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছে না, হোঁচট খাচ্ছে। এখানে সরকারের ভূমিকাটা যদি আমার মনে হয় অন্য ক্ষেত্রের মতো, ধরেন আজকে ব্যবসায়িক ক্ষেত্রে, শিক্ষার খাতে, আজকে সামরিক খাতে যে পরিমাণ ব্যয় হচ্ছে, কালচারের খাতে কত টাকা ব্যয় হচ্ছে, এবং কি তার চেয়ে নাটকের খাতে কত টাকা ব্যয় হচ্ছে, সরকারের প্রায় অনুদান নাই বললে হয়। সেই জায়গায় আপনি কি করে ভাবেন যে থিয়েটারটা একটা বড় জায়গায় যেতে হবে, যেখানে পুঁজির বিকাশও বাংলাদেশে সেভাবে ঘটেনি। কিছু পুঁজি হয়েছে কিছু নির্দিষ্ট ব্যক্তি এবং কর্পোরেট হাউসের কাছে, সাধারণভাবে পুঁজির ব্যাপক বিকাশ ঘটে নেই। তাতে করে একটা লোক যে স্পন্সর করবে, একটা এই কালচারটাই ডেভেলপ করে বাংলাদেশে। আপনি বেঙ্গল ফাউন্ডেশন ছাড়া কারো নাম বলতে পারবেন না যে কিন্তু থিয়েটারকে বা কোনো রকম কালচার ওয়ার্ককে সাপোর্ট দিচ্ছে। সুতরাং মানে কর্পোরেটগুলো এগিয়ে আসছে না, ব্যক্তিও এগিয়ে আসছে না, ভারতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র। তো আমাদের দেশে যতটুকুই হচ্ছে, আমি মনে করি নাট্যকর্মীদের অমানসিক পরিশ্রম আছে, একেবারে মানে অ্যানিমাল যেটা ওইখান থেকে কিন্তু নাটক করছে, ওই কায়িক শ্রম থেকেই নাটকটা। যে আমরা সরকারের ভূমিকা নিয়ে আসবো একটু পরে। আমি শাহানা সুবির কাছে যাচ্ছি, একজন তরুণ নাট্যকর্মী হিসেবে, মঞ্চকর্মী হিসেবে তার অভিজ্ঞতা শোনার জন্য। অভিজ্ঞতা কি বলবো, যে মানে বাচ্চুভাবে আতভাই যেটা বলছেন, যে আমরা মানে এই সময়ে এসে ওনাদের যে সোনালী একটা ঐতিহ্য, যে সময়টা ওনারা পার করে এসেছেন, তাদের মুখে যে আমরা অনেক ঐতিহ্যময় কথাগুলো শুনি, আমরা এমন একটা আসলে ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি যে আমরা মানে সেই পুরনো সোনালী কথাগুলো ভাবছি, সামনে যাওয়ার চেষ্টা করছি এবং পরিশ্রমটা করছি এখন পর্যন্ত। মানে আমি নতুন হিসেবে আমি আশাবাদী, আমি জানি যে কারণ থিয়েটার আসলে কি, থিয়েটারটা একটা ইনস্টিটিউট, মানে এর আসলে ভবিষ্যৎ বা অতীত কিছু নাই, এটা সবসময় থাকবে, থাকতেই হবে। না হলে আসলে মানে কেউ একজন হয়তো ভালো গান গায়, কেউ একজন ভালো অভিনয় করে, সে একা, সেটা মানে তার একটি স্কিল, কিন্তু থিয়েটারটা আসলে শেখায় আমাদের এক ধরনের জীবনবোধ। আমরা হয়তো অনেক সময় থিয়েটারের মানুষরা যেটা হয় যে অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু হোঁচটও খাই, যে আমরা যেই চর্চাটা করে আসছি, যেই শিল্পী হবার মানে চর্চা করছি, চেষ্টা করছি সব সময়, আমরা কিন্তু হোঁচটও খাই। অন্যান্য জায়গায় গিয়ে দেখি যে অনেকে হয়তো মুখে মুখে অনেক ভালো কথা বলছে, কিন্তু ওই থিয়েটারের লোকগুলোর আসলে যোগ্য সমাদর হয়তো ঠিকঠাক মতন হচ্ছে না। তো আমাদের ওই একই কথা, যে যদি আমরা রেপার্টারি করে অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় এই থিয়েটারটা ঠিক জায়গায় দাঁড়ায়, তাহলে কিন্তু আমি নিশ্চিত যে এখনকার যে নতুন ছেলেমেয়েরা আমাদের নামে অনেকে বলে যে ওরা তো থিয়েটার করছে, দুদিন এসেই কিন্তু অন্য নাটকে চলে যাবে, মানে এ ধরনের হয়। এবং এটা একদিক থেকে আমি যেমন অনেক পজিটিভ ধরি, যে অনেকে একদম না শিখে কাজ করছে, কেউ কিন্তু শিখে কাজটা করছে, তারা থিয়েটারে এসে শিখতে চায়, শিখে তারপর সেটা অন্য জায়গায় করতে চায়। কিন্তু আমরা যদি থিয়েটারে ওই নিশ্চয়তাটা দিতে পারি যে না, আমি এখানে থিয়েটারটা করে প্রতি মাসে অ্যাটলিস্ট আমার চলার মতন আমি কিছু টাকা পাচ্ছি, আমি দুটো ভালো বই কিনতে পারছি, আমি ঢাকা শহরে ঠিক মতো থাকতে পারছি, তখন কিন্তু আমি থিয়েটারটা ছেড়ে আর যাচ্ছি না। তখন এই যে আমরা দেখা গেল যে একটা নাটক আমরা করব, সবার ডেট মেলানোর জন্য, কারণ সবাই ব্যস্ত, নানা রকম পেশাগত কারণে ব্যস্ত থাকছি, এই আচ্ছা তোর ডেট আছে, ওর ডেট আছে, এই করে করে আচ্ছা ঠিক আছে তাইলে অমুক দিন আমরা শোটা করি। এই যে আমাদের একটা কষ্ট হয়, এবং মানে প্রতিটা দলের যারা আসলে সংগঠক, যারা প্রধান ভূমিকা পালন করেন, তারা যে কি পরিমাণ পরিশ্রম করেন ওই দলটিকে টিকিয়ে রাখতে। একটা যখন আমরা একটা হয়তো বাসা ভাড়া নিচ্ছি, বা সেই সেট বানানো, সেই বাসা প্রতি মাসের টাকা দেয়া, কি পরিমাণ যে চিন্তা করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতাটা থাকে, যে না প্রতিটা দল তারা তাদের একটা প্রতিযোগিতাও থাকছে যে তারা ভালো নাটক করছে, এবং দিন শেষে কিন্তু আমাদের জবাবদিহিতাটা আসলে দর্শকের কাছে, যে দর্শক কিভাবে গ্রহণ করছে আমাদের, তখন কিন্তু আমরাও ভালোভাবে কাজটা করতে পারি, যে না আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ভালো কাজটা করছি এবং ভালো কাজ হচ্ছে।
মানে এত কষ্ট করেও ভালো কাজ হচ্ছে। যেমন আজকে কালকে যে মণিপুরি থিয়েটার এসছে, যে সুভাষিস দাদের, যেটা অবশ্যই। এত কষ্ট করে তারা কিন্তু ওখানে বসেই কাজটা করে এবং তারা ঢাকায় এসেও শো করে, এবং ঢাকার মানে অনেক দর্শকই কিন্তু তাদের নাটকের দলের নাম জানে, এবং কালকে তাদের 50তম শো হবে একটি নাটকের, কালকে কিন্তু অনেক দর্শক যাবে দেখতে। এবং মাঝে তারা নতুন নাটক এসে করে গেল, তখন আমরা দেখেছি যে 3 দিন শোয়ে মানে টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থাও হয়েছে। তো এইগুলো দেখে কিন্তু আমরা অনেক আশাবাদী যে ভালো কাজ যদি হয় এবং আমরা যদি জানাতে পারি, এবং প্রচারণাও একটি বিষয়, যেটা বাচ্চা ভাই বললেন যে নিউ মিডিয়া, যে ফেসবুক বা যে সোশ্যাল নেটওয়ার্ক আমরা ইউজ করছি। হ্যাঁ, আমরা কিন্তু ইউজও কিন্তু এটা আবার করছি এটা। চ্যালেঞ্জও আমাদের হ্যাঁ, জন্য। আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি কিন্তু একটু ওর আমরা সাথে আবার- একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে কয়েকটা তো ভালো প্রযোজনা এখন আমি একেবারে আপনাদেরকে দেখা আমার বলবো। আমি সাম্প্রতিক সময়ে আতর ভাই বা আমাদের কথাগুলো, আমাদের প্রোডাকশনগুলো বলছি না, আমি নতুনদের কথা বলছি। আপনি ডেড পিকক দেখেন, ভালো নাটক, অন্ধকারে মিথেন হ্যাঁ, সুন্দর, ভীষণ ভালো ট্রেজেডি পলাশবাড়ি, চাকা, দক্ষিণা সুন্দরী, জ্যোতি সংহিতা, নিশিমন বিসর্জন, মহাজনের নাও, দ্রোহ, সারসজানায় পড়ার পাখি, গল্প নিয়ে গল্প, কথা অমৃত সমান, ইতিপত্রমিতা, উৎসব, এরকম কিন্তু বলতেই প্রচুর, থাকবে। হ্যাঁ, আমি কিন্তু অনেক, প্রচুর না। আমি অনেক এখানে নাটক যোগ করব, হয়েছে। জি। আমি খুব বিস্মিত হয়েছি, আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আমাদের রহমান ভাই, কবি শামসুর রহমান শেক্সপিয়ার কেমন অনুবাদ করেছেন। উনি একসময় বেশ অর্থের বিনিময়ে বাংলা একাডেমিতে হ্যামলেট অনুবাদ হ্যামলেট, করেছেন। হ্যাঁ। এটা কিন্তু আমি মঞ্চে কেউ করে না, শামসুলকের অনুবাদ করে শেক্সপিয়ার। আমি খুব আগ্রহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলার হ্যামলেট দেখলাম। এটা মাস্টারলি আমি বলবো যে এটা করেছে। এত বড় নাটককে এডিট করে একটি চরিত্র 3 জনে করে চমৎকারভাবে মিলিয়েছে, এরিনা থিয়েটার ফর্মে করেছে। আমি বিস্মিত হয়েছি। আমার ভাবনা, আমি নিজে এরকম ভাবতে পারিনি আর কি, এটাই, ভাবতে আমার পারবো মনে হয় না। প্রচুর ভালো কাজ হচ্ছে। ভালো কাজ হচ্ছে। আচ্ছা, আরো আতর হওয়া ভাই, উচিত। একটু যদি আতর ভাই বলেন, আপনি রবীন্দ্রনাথের অনেক কাজ করেছেন মঞ্চে। আমাদের মঞ্চে রবীন্দ্রনাথ কিরকম হয়েছে বা আরো কিরকম হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন? আমি এর আগে একটু এদের কথাগুলো উত্তর দিয়ে নিই। এটা তো সভ্যতার সমবয়সী শিল্প মাধ্যম, বিদেশেও ইট টেক্স অল কাইন্ড। আমি বলছি যে পণ্য থিয়েটার থাকবে না, থাকুক। সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলে থাকুক, কিন্তু মঞ্চ নাটক যেটা থাকবে, আজকে থেকে বহু বছর আগে বাচ্চুর মনে থাকতে পারে, আমার বয়সী বা নাসিরুদ্দিন ইউসুফের যে ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে ডিরেক্টর হিসাবে, আইটিআইতে আমরা দেখেছি এই ধরনের একজন ডিরেক্টর বিদেশে কাজ করলে, ইউরোপে, আমেরিকাতে 50 লক্ষ টাকা একটি নাটকের ডিরেক্টোরিয়াল ফি। আজকে আমাকে 20 লক্ষ টাকা যদি বছরে দেয়, আমি তো অন্য কাজ করবো না যে এই এক্সপেরিয়েন্সে। কিন্তু মঞ্চে যেহেতু সূতিকাগার অভিনয়ের, মঞ্চে যেহেতু সম্মানের জায়গায় সবচেয়ে, মঞ্চ সবাই বলেছিল চলচ্চিত্র আসার পরে গেল 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 গেল, কিন্তু যায়নি। টেলিভিশনের পরে গেল গেল, যায়নি। স্যার অলিভিয়ার যখন মারা যান, উনি কি সিনেমার অলিভিয়ার? অনেক ছবি করেছেন উনি। যখন লাইং একটা স্টেট বলা হয়, উনি মঞ্চের অলিভিয়ারকে সবাই দেখতে যায়। যখন উৎপল বাবু মারা যান, উৎপল দত্ত, উনি কি সিনেমার উৎপল দত্ত? উনি কি যাত্রার উৎপল দত্ত? না, উনি মঞ্চের উৎপল দত্ত। ওই সম্মানের জায়গাটা কেউ ভুলতে পারে না। আমি বলবো যে ঠিক আছে, যেটা আমার কাপ অফ টি আমি খাবো। আমার রবীন্দ্রনাথ ভালো লাগে, আমার স্যামুয়েল বেকেট ভালো লাগে, ওর সেলিম আল দিন ভালো লাগে, ওর ইবসেন ভালো লাগে। এক একজন এক এক রকম করবে, তাই তো জীবনটা অনেক বৈচিত্র্যময় হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসলে বলবো যে রবীন্দ্রনাথের চর্চা অনেক বেড়ে গেছে। রবীন্দ্রনাথ বোধহয় নিজেও তার জীবদ্দশায় ভাবেননি যে, উনি বলেছেন বাঙালি যতদিন বেঁচে থাকবে আমার গান শুনতেই হবে। এ ব্যাপারে নিশ্চিত ছিলেন। ওনার প্রবন্ধ সাহিত্য, রিলিজিয়ন অফ ম্যান, ক্রাইসিস অফ সিভিলাইজেশন, এগুলোর ব্যাপারে নিশ্চিত ছিলেন। কিন্তু নাটকের ব্যাপারে, যদিও তার নাটকের সংখ্যা, তার রঙ্গকৌতুক, ব্যঙ্গকৌতুক, কমেডি, ট্র্যাজেডি, গভীর নাটক এবং নৃত্যনাট্য, গীতিনাট্য তো রয়েছে 70, প্রায় শেক্সপিয়ারের দ্বিগুণ। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও ভাবেন না। শিশির কুমার ভাদুরী বলেছে রবীন্দ্রনাথের খুবই স্নেহভাজন ছিলেন। রবীন্দ্রনাথ বলছে যে রক্তকরবী ইজ নট অ্যাক্টেবল, এটা অভিনয় উপযোগী নয়। তার মৃত্যু 13 বছর পরে সৌম্যমিত্র এমন একটি ঘটনা ঘটালেন, এটা আসমুদ্র হিমাচল জয় করে নিল। এবং জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু দেখতেন দিল্লিতে তার কন্যা ইন্দিরা গান্ধীকে নিয়ে, এবং তারপরে বোধহয় রক্তকরবী পিছনে তাকাতে হয়নি। এবার 150 আমাদের সরকার অনুদান দিয়েছেন, ভালোই, 20 লক্ষ খারাপ নয়। এতে করে রবীন্দ্র প্রীতি, রবীন্দ্র চর্চা অনেক বেড়ে গেছে। কিন্তু এদেশে রবীন্দ্র চর্চা বরাবরই ছিল। এটা আমি যখন স্কুলে পড়ি, আমার স্কুলে পড়া তো বহুকাল আগে, কলেজের স্কুলে আমি দেখছি রক্তকরবী ডক্টর কামালের করছেন, বগুড়াতে রক্তকরবী হচ্ছে, হ্যাঁ, তারপরে বিসর্জন হচ্ছে, অচলায়তন হচ্ছে। কিন্তু
রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু আমরাই এদেশের বাঙালিরা, যেখানে রবীন্দ্রনাথ শিলাইদহ প্রতিশোধ শাহজাদপুরে এসে তার মনন তৈরি হয়েছে, যেখানে উনি ছিন্নপত্রের মধ্যে অসাধারণ পত্রগ্রন্থ লিখেছেন, যেখানে উনি গগনহর করার গান শুনেছেন, যেখানে উনি ইয়ের গান শুনেছেন, লালনের গান শুনেছেন, রবীন্দ্রনাথ হতেনই না ওনার নিজের ভাষ্যে যদি আমি এই বঙ্গে না আসতাম, এই বঙ্গে যদি আমি মানুষের চোখের জল না দেখতাম, পদ্মার ঝলসিত আকাশ না দেখতাম, হতাম না। কাজে রবীন্দ্রনাথের উপর আমাদের দাবি অনেক বেশি। রবীন্দ্রনাথ আমরা অনেক বেশি চর্চা করি। রবীন্দ্রনাথের গান যেমন, রবীন্দ্রনাথের প্রায় সব নাটকই, বিসর্জন, অচলায়তন এখন হচ্ছে, রথের রশি গত ১৫০ বর্ষে 5টি দল করেছে, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা নাটক হিসাবেও করছে আমাদের রবীন্দ্র চর্চা, এবং রবীন্দ্রনাথকে নিয়ে নাটক করছে, যেটা আমার সৌভাগ্য হয়েছে। বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথের 8 বছর শিলাইদহ প্রতিশোধ শাহজাদপুরে কাটানোর সময় নিয়ে, রুদ্ররবি, জালিয়ানওয়ালাবাগ। এবং রবীন্দ্রনাথকে আমরা মনে করি যে ফিলসফার পোয়েট, হ্যাঁ উনি তো গীতাঞ্জলির কবি, কিন্তু রবীন্দ্রনাথের যে একটা দ্রোহ আছে, যে সেটা আমরা নজরুলের চেয়ে কোনো অংশে কম নয়, বা সুকান্তের চেয়েও কম নয়। যে একমাত্র 1919 যে মাইন্ডলেস কিলিং হলো ইয়েতে, উনি একমাত্র ব্যক্তি বললো যে আমি আমার নাইটহুড ফেরত দিয়ে দিচ্ছি। উনি কিন্তু সবচেয়ে বেশি দ্রোহ চেতনার পরিচয় দিয়েছেন। সেটা নিয়ে নাটক করছি আমি। আমার সৌভাগ্য হয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে নাটক করা। আর রবীন্দ্রনাথের নাটকে প্রচুর অভিনয় করেছি। তাসের দেশ আমরা ছাত্র অবস্থায় করেছি, এবং তাসের দেশ আমাদেরকে বরাবর হতে শিখিয়েছে, নদীর কুল নাহি পায়ে তল পাবো তবু। তো কি হয়েছে, নদীর ধাপে উৎপুল তল তো পাবো, লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবোই, বাণিজ্যেতে যাবই। যে রবীন্দ্রনাথ আমাদেরকে অনেক সাহসী করেছে, মুক্তিযুদ্ধে আমাদেরকে অনেক বেশি সাহস জুগিয়েছেন উনি। আমরা রবীন্দ্রনাথ চর্চায় কিন্তু অনেক অগ্রগামী আছি। খুব গর্বের সাথে বলবো, রবীন্দ্রনাথের আবৃত্তি, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রনাথের নৃত্য, আমাদের এই বঙ্গের মানুষরা, আমি খুব আজকে অহংকারের সাথে বলবো, এটা বোধহয় পশ্চিমবঙ্গে এতটা হয় না। দুজন নাট্যকার আসলে সবচেয়ে বেশি অভিনীত হয় বাংলাদেশে, একটা রবীন্দ্রনাথ, আরেকজন হচ্ছে শেক্সপিয়ার। আপনি আমরা একজন দর্শক আছে আমাদের সাথে ফোনে, আমরা একটা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, যে আমি মিরপুর থেকে সজীব বলছিলাম। যে মঞ্চনাটক এখানে আসলে জীবনে নানা রকম ঘটনা এবং বিভিন্ন বিষয় তুলে আসে। তো যেটা দেখা যাচ্ছে যে মঞ্চনাটক আসলে অনেকটা মানে সেন্ট্রালাইজড হয়ে গেছে, যেরকম শুধু ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ, ওই সব জায়গাতে মঞ্চনাটক সরাসরি বেশি হয়। তো এটাকে, যেহেতু মঞ্চনাটকের চর্চা এমনি কমে যাচ্ছে, তো এটাকে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, শুধু মানে নির্দিষ্ট কিছু এরিয়া না, যেমন বিভিন্ন এরিয়াতে মঞ্চনাটক মাঝে মাঝে মঞ্চস্থ করলে সেখানকার যারা ইয়ং জেনারেশন রয়েছে তারা আরো বেশি করে এই সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ। তো এখানে যারা আছেন সবাই, জি ধন্যবাদ। আমরা সেটা নিয়ে একটু আলাপ করছিলাম শুরুতেই, যে ঢাকা শহরে শুধুমাত্র শিল্পকলা একাডেমি আছে, আমার মনে হয় এখন শিল্পকলা মহিলা সমিতি হয়তো এবছরই হয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে সব তো ঢাকার কেন্দ্রে। কিন্তু এটা তো হয় না। আমরা তো গুলশান, উত্তরা, বনানী, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, আমাকে বলে যে এইসব জায়গায় নাই কেন থিয়েটারটা। আর আমি মনে করি কি, আমি চলচ্চিত্রের বা টেলিভিশনের সবকিছুকে অনেক মূল্য দিই, কিন্তু তারপরে বলবো যে এটার মধ্যে এক ধরনের সিনথেটিক ব্যাপার আছে। এটা সিনথেটিক একটা মিডিয়াম। মঞ্চনাটক একেবারে অর্গানিক একটা মিডিয়াম। আপনি মায়ের ওম যে নিবেন, সেটা মায়ের ওমটা মায়ের বুকেই নিতে হয়, এটা ছবিতে নেওয়া যায় না। সো একজন দর্শক আর একজন অভিনেতার যে সম্পর্কটা তৈরি হয়, রসায়নটা হয়, ওই কেমিস্ট্রিটা, ওই দুজন কিন্তু উত্তাপটা অনুভব করে শরীরের। ওই যে বসে থাকে 100 লোক একসাথে নাটক দেখছে, নিঃশ্বাসের শব্দ আছে, অভিনেতার নিঃশ্বাসের শব্দ আছে, ওর হাঁটার শব্দ আছে, এই শব্দগুলো একেবারেই লাইভ। এত অর্গানিক মাধ্যম কিন্তু আর কোনো নাই। এই মাধ্যমটাকে ইগনোর করার কোনো সুযোগ আমাদের আছে কিনা রাষ্ট্র বা সরকারের? নাই তো। আমার কথা হচ্ছে, তাই না, এটা অস্বীকার করা যাবে না, এটাই একমাত্র। আপনি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আমরা এখন শুনি, তো যারা আমরা শুনেছিলাম 7ই মার্চ 1971, তারা তো যুদ্ধেই গিয়েছিলাম। হ্যাঁ, ওইটাই তো তুলনা হয় না আসলে। ওই প্রবচন তো পাল্টায়নি। এই প্রবচন এতটুকু, গ্রিকে এ কান্ট্রি ইজ নোন বাই স্টেজ, একটি জাতিকে চেনা যায় তার মঞ্চ দিয়ে। এটা কি পাল্টেছে? বঙ্গবন্ধুর বক্তৃতা তো একেবারে এখন পর্যন্ত সংলাপের, এত সিরাজউদ্দৌলার সংলাপের মতোই সতীন সেনগুপ্ত, এবং কি বলে জেএফকের বক্তৃতা, বা সারমনন্দি মাউন্ট থেকে, বা আমরা যদি ধরি, লেনিনের বক্তৃতা ধরি, গেটেসবার্গ অ্যাড্রেস, এগুলো তো এক ধরনের নাটকই। লিঙ্কনের বক্তৃতা, গেটেসবার্গ অ্যাড্রেস অসাধারণ। আমার কথা হচ্ছে কারণেই বোধহয় যে একটা যেমন শো খারাপ হলে দেখা যায় যে
ওই রাতে আর ঘুম হচ্ছে না, হ্যাঁ। মানে সাথে সাথে মানে যে এগুলো পাওয়া অনেক যায় যে হঠাৎ মজার করে ব্যাপার। এবং একটা শোটা যদি দর্শকের- ভালো হলো, একটা দর্শক যদি এসে বললো যে শোটা এরকম ভালো লেগেছে বা সে যদি কেঁদে ফেললো, তার চোখের পানি, মানে এই জিনিসটাই দেখা যায় যে আমাদের সামনে অনেক দূর এগিয়ে দিচ্ছে। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা মানে আর ভীষণ কোনো রকম মাধ্যমে জরুরি, হয় না। আর কোথাও হয় নাসিরুদ্দিন না ইউসুফের সাথে আরেকটি কথা আমি যোগ করব, শিল্পের প্রতি অনুগত খালি নাটকেই থাকা যায়। টেলিভিশন নাটক চলছে, আমি দরজা খুলে দিচ্ছি, চা খাচ্ছি, এবার ওদিকে তাকাচ্ছি, Non-committal একটা কিন্তু দর্শক। আমি কিন্তু কমিটেড টু দি ওয়ার্ক অফ আর্ট অ্যাট লিস্ট ফর 2 hours, 2 ঘন্টা। এটাও চলচ্চিত্র আছে, মানে প্রেক্ষাগৃহ বন্ধ করে হ্যাঁ, বসে থাকে। যে একটা উপাসনার মতন যে আমরা সব কিছু থিয়েটার বাদ দিয়ে ভিতরে, কিন্তু পেইন্টিং আমাকে গ্যালারি সেটাই, যেয়ে দেখতে হয়। কনসেন্ট্রেট So, করছি আমার আমরা মনে ওখানে হয়েছে যে ভিতরে। দর্শক এবং শিল্পী এই দুই জায়গার মানুষ যখন একসাথে হয় এবং তারা যখন নিজেদেরকে নিবেদিত করে, একজন দেখার জন্য, শ্রবণের জন্য, আরেকজন দেখাবার জন্য এবং অভিনয়, তাহলে সেটি যখন যেই রসায়নটা তৈরি হয়, সেটাতে শিল্প যে জায়গায় পৌঁছায় আর অন্য কোনো জায়গায় পৌঁছাতে পারে না। আসলে এটা বাচ্চু ভাই, একটু এখন সেলিম আলদিন নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের মঞ্চনাটক নিয়ে কথা বলবো, সেলিম ভাই ছাড়া আর হয় না। আপনি ঢাকা থিয়েটার সেলিম আলদিনের নাটকই মূলত মঞ্চস্থ করেছেন, যদিও পরে অন্য কিছু নাটকও করেছেন, এবং সেলিম আলদিনের নাটক নির্দেশনা দিয়েছেন আপনি অনেক অনেক। আপনি একটু যদি সেলিম আলদিনের নাটক সম্পর্কে বলেন। সেলিম আসলে সেই নাট্যকার, মানে রবীন্দ্র উত্তরকালে আমি সেই নাট্যকার হিসাবে তাকে দেখি, যে বাঙালির নিজস্ব নাট্যরীতি, নাট্য আঙ্গিক, নাটকের বিষয়সমূহ সুনির্দিষ্ট করার চেষ্টা করেছেন। আসলে এটা খুব বড় একটি কাজ, কারণ একটি মুক্ত স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। সেই জাতির, বাঙালি জাতির প্রথম নিজস্ব একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে একটি আঙ্গিক সমূহ বিবেচনা করা হবে না, পরীক্ষা নিরীক্ষা করা হবে না, এটা তো হয় না। শুধু আমার মনে হয়েছে যে সেলিম সেই কাজটি করেছেন। সেলিম অন্য মাধ্যম, নাটকের তো বিভিন্ন আঙ্গিক রয়েছে, সেই আঙ্গিকগুলোর পাশাপাশি সেলিম আমাদের লোক আঙ্গিক যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে এবং যে রীতি আছে সেই রীতিকে ব্যবহার করে আধুনিক নাটক তৈরি করে। আমি একটু যোগ করি, নিজস্ব একটু একটি ভাই রীতি একটু উনি ড্রাইভ করি। বাঙালি আমাদের নিজস্ব নাটক। একজন একদম দর্শক আছে, দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে আমি সেলিমের সম্পর্কে একটু বলবো, জি, ওর সাথে জি। একটু অ্যাড করবো। অবশ্যই 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 আমরা বলবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। জি বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি জামালপুর থেকে বলছিলাম, আলোক কুমার রায়। আমি বাচ্চু ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা যে আলোচনাটা করছেন এটা তো মূলত ঢাকার মঞ্চ নাটককে নিয়ে, তাই না? কিন্তু মফস্বল অঞ্চলে যে নাট্য চর্চাগুলো হচ্ছে সেই মঞ্চগুলো কি অবস্থায় আছে, এই ব্যাপারে আপনাদের কি কি করণীয়, এটা একটু নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে আপনার এই নাটকের উপর লেখাপড়া করে অনেক ছেলে মেয়ে বেরিয়ে আসছে, ওদের তো একটা কর্মসংস্থানের প্রয়োজন আছে। কাজে এই সরকারি যদি পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে এই মঞ্চ নাটকের ক্ষেত্রে যারা কাজ করে বেরিয়ে আসছে ওদের অবস্থাগুলো কি হবে, এটা একটু তারপরে আলোচনা করবেন কি? জি ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আবার প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমি কয়েকটা নাটকের নাম বলেছি, তার মধ্যে দ্রোহ বগুড়ার নাটক এবং চট্টগ্রামের নাটক হচ্ছে বিসর্জন আর ইরিপাস, এই দুটার নাম আমি বলেছি। আমি সাম্প্রতিক আমরা মণিপুরি থিয়েটারের কথা বলেছি, রক্তকরবী যে কবে বীরঙ্গনা বা তারপরে নেইমার, তারপরে যদি আমি বলি যে বলেছি। মণিপুরি বীরঙ্গনা, আমরা বলেছি হ্যাঁ, যে মণিপুরি মণিপুরি বীরঙ্গনার থিয়েটার কথা আমরা একদমই বলেছি। আমার মনে হয় যে আমরা বাইরের নাটকগুলো নিয়ে অবশ্যই আলোচনা করছি, এবং শুধু ঢাকার নাটক নয়। আর ঢাকার বাইরে নাটকের মঞ্চের অবস্থা খুব খারাপ, মানে আমি নাটকের অবস্থা খারাপ বলছি না, মঞ্চ অভিনয় যে স্পেসটা সেটা একেবারেই নেই, একেবারে ভাঙাচুরা, একেবারে খুবই খারাপ অবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত দূরের কথা, মানে ঠিক মতো নিঃশ্বাস নেওয়ারও কোনো সুযোগ এবং হয় না। ওই যে সাউন্ডেরও আরেকটি যেগুলো বানানো হয়েছে, মানে আরেকটা কন্ট্রাক্টর বা হচ্ছে- এরকম করে আরেকটা বানিয়েছে হচ্ছে যে কিন্তু খুব শোনা দ্রুত যায় না, যদি আমরা শো উত্তরটা দিয়ে করতে দিই, গেলে সেটা হচ্ছে যেটা যে দেখেছি। বিশ্ববিদ্যালয়তে যারা পাশ করছে তারা কি করবে, সেই জন্য বলছি রেপার্টরি থিয়েটার যদি হতো। আরেকটি ব্যাপার হচ্ছে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা কিন্তু সবসময় বলেছি নাটক ও নাট্যতত্ত্ব বা মিডিয়া স্টাডিজ, এখান থেকে যারা পাশ করবে তারাই বিসিএস ক্যাডার হিসেবে ওখানে যাবে। ঢুকছে। এটি এখন জাহাঙ্গীরনগর থেকে এখন ঢুকছে, ঢুকছে। কিন্তু এখন আরো ঢুকছে। বেশি এটা নির্দিষ্ট করা উচিত সরকারের, যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অথবা মিডিয়া অথবা মিউজিক, এই তিনটা ডিপার্টমেন্টের লোকজন টেলিভিশন সহ অন্যান্য মাধ্যমগুলোতে চাকরি করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পিএসসি করে তারা আসবেন, তাই না? কিন্তু সেটি তো ঘটছে না আমার মতে, এগুলো নির্দিষ্ট করা হচ্ছে। সরি, হ্যাঁ, না ঠিক আছে। না, মানে এমনি আমাদের অভিজ্ঞতা কিন্তু আমরা দেখছি যে আমরা যখনই আমাদের
লোক নেই, নাটকের না, নিচ্ছে না। চ্যানেলের অনেক বেশি অনেক অগ্রাধিকার চ্যানেলে আমরা অনেক নাটক- চালাই। অনেক আচ্ছা, বেশি আরেকটি অগ্রাধিকার কথা আমি খালি যোগ করবো যে মহিলা সমিতি প্রসঙ্গটা উঠলো, মঞ্চ হচ্ছে যেখানে আমরা আগে করতাম, মঞ্চ হলেই এনারে এত ভাড়া করে দেয় যে আমাদের প্রতি একটু ওদের বোধহয় মনটা নরম করা উচিত, যে এত কষ্ট করে এই লোকগুলো শুরু করেছিল একটা আদি শিল্প কাজ, যেটা বললে যে মানুষের সাথে মানুষের আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় 2 ঘন্টার জন্য। একটু দেখতে হবে যে যারাই করে, আমাদের মাল্টিন্যাশনালস রয়েছে অনেক কোম্পানি, আমাদের ফাউন্ডেশন হতোভাবে এক বেঙ্গলের কথা বললো, এভাবে যদি সরকার একটি উদ্যোগ নেয় যে এত বড় বড় কোম্পানি আছে, অন্তত কিছু টাকা যদি ওরা বছরের একটা বাজেটে রাখে যে মঞ্চ নাটকে সরকারের মাধ্যমে দিল, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে দিতে পারে, এটাও সরকারের উপর চাপটা পড়ে না। আর আমি সেলিম আল দ্বীন সম্পর্কে বলতে চেয়েছিলাম, সেলিম আল দ্বীনের সবচেয়ে বড় কৃতিত্ব আমার যেটা মনে হয়, উনি যে খালি আমাদের নিজস্ব ধারাকে বলিয়ান করেছেন তা নয়, ঠিক মাইকেল মধুসূদন দত্ত যেমন বিদেশ থেকে ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে এসে বাংলা ভাষাকে একেবারে সেই মেঘনাদ বধ কাব্যের মতো লিখেছেন। আমার মনে হচ্ছে যে ও ভার্জিল, দান্তে, হ্যাঁ। হোমার, তারপরে কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাস, বাল্মীকি সব পড়ে আত্মস্থ করে, অনেকটা নজরুল ইসলাম লেখাপড়া না যেন আমাদের জাতীয় কবি যেভাবে আত্মস্থ করেছিলেন, আত্মস্থ করে বাংলার লোকজ ফর্মের সাথে একটি সংমিশ্রণ ঘটিয়ে একটি নূতন নাট্যধারার জন্ম দিয়েছেন। ওকে যদি আমরা বলি যে ফোক প্লে রাইট, একটা মস্ত বড় ভুল হবে না, আধুনিক নাট্যকার। হ্যাঁ, আমরা আধুনিক সেটাই এপিকটা বলছি। সেলিমের হাত দিয়ে ঘটেছে। ঘটেছে। মঞ্চে যে মহাকাব্যের এক একটা কেরামত মঙ্গল, কীর্তন খোলা, হাত হদাই, মানে একটা হচ্ছে একটা বিশাল জীবন, একটি চরিত্র নয়, শত চরিত্র নায়ক, শত চরিত্রই হয়তো মূল সেন্ট্রাল ফিমেল ক্যারেক্টার, কোনো একটি চরিত্রের উপর নির্ভরশীল না। কীর্তন খোলা ছিল, আস্তে আস্তে সেলিম কিন্তু সরে সরে দেখা যাচ্ছে যে একটা পিভটাল ক্যারেক্টার থাকলো, তার সাথে আরো শত চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে। ও বারবার বললো আমি জনপদের চিত্রটা আঁকতে হ্যাঁ, চাই। মানে পুরো সোজা একটা কথা, এক জায়গার কথায় বললে বলা যায় যে ছবিটাই সেলিমের নাটক দেখা দূরবর্তী যায়। নয়, সবসময় ছিল দূরগামী। দুর্গামী, খুবই দুর্গামী, খুবই দুর্গামী। সুমির কথা একটু শুনবো। সুমি কি বলছি, কিছু যোগ করতে? না, আমি ওই যে সেলিম আল দ্বীন স্যারের কথা বলছি, আর ওই নাটকের প্রসঙ্গটাই যেটা আমরা পার হয়ে আসলে এসেছি, আমি নিজেই তো নাটক থেকে পড়েছি, তখন আমাদের মধ্যেও তো এক ধরনের আসলে ওই চিন্তাটা ছিল যে আসলে মানে এই বিষয়ে পড়ছি, বা অনেকেই হয়তো বলে যে এত বিষয় থাকতে, বা আমরা ইকোনমিক্স পাচ্ছি বা বাংলা পাচ্ছি, কেন এটাতে পড়ছি, অনেকেই এটা বলেছিল। কিন্তু আসলে মানে একটা জিনিস তো আমি জেনে আসলে কাজ করার যে আনন্দটা, সেটা মানে অনেক বেশি পাই আমরা, যে আমরা জেনে কিছুটা শিখে কাজটা করতে এসেছি, থিয়েটারটা করছি। আর যেটা হচ্ছে যে এখন আসলে অনেক বেশি মানে সুযোগটা ঘটছে, এই যে বিভিন্ন চ্যানেলের কথা বলছি, বা বাইরে ইউনিভার্সিটিগুলো তাদের যে শিক্ষক নিচ্ছে সেখানে একটা সুযোগ আছে, বা স্কুলগুলো, যে আমাদের দেশে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু নাটক পড়া। ক্লাস 1 থেকে দেখা যাচ্ছে যে এক ধরনের বাচ্চারা মানে প্রফেশনাল নাটক করছে। আমি নিজে যেমন আমি স্কলাস্টিকায় কিছুদিন পড়িয়েছি, এবং প্রফেশনাল বাচ্চারা একদম ফার্স্ট বেল সেকেন্ড বেল শুনে তারা নাটক করছে। ক্লাস 1-এর বাচ্চারা পিনোকিও করছে, এবং তারা বেল বুঝতে পারছে, নাটক করছে। তো এই যে চর্চাটা এক ধরনের চেষ্টা করছে এতে কিন্তু, এবং দেখা যায় যে তারা যখনই দেখে যে নাটকের ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের কিন্তু ওই চাকরিটা এক ধরনের নিশ্চিতই থাকছে। তারা অন্য ছেলেমেয়ের চাইতে যারা নাটক থেকে পড়ে বের হচ্ছে তাদেরকে কিন্তু সহজে নিয়ে নিচ্ছে। সুতরাং মানে অত হতাশার জায়গাটাও আমি দেখি না, যে নাটকে আসলে পাশ করে তাদের একটা ভালো জায়গা তৈরি তো হচ্ছেই আসলে। একটু যোগ করবো, আমি আগে ঠাট্টা করে বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে মানে কাজের যেতাম আর কি, যেমন জাহাঙ্গীরনগরে কদিন আগেই গেলাম, কি তোমরা ভর্তি হচ্ছে কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে না পেরে এখানে ভর্তি হচ্ছে? বললে না স্যার, ওই দিন চলে গেছে, আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় অন্য ডিপার্টমেন্ট ছেড়ে এখানে চলে এসেছি। অর্থাৎ নাটক পড়াটা যে অনেক বেশি সমৃদ্ধ করে মানুষের মনন, মানুষের চেতনা, দেশপ্রেম, চরাচর প্রেম, এসব মিলে নাটক কিন্তু একটা জায়গা করে নিয়েছে বিষয় হিসাবে সব বিশ্ববিদ্যালয়। অবশ্যই। আচ্ছা ভাই, একটু যে সরকারি পৃষ্ঠপোষকতার কথাগুলো আসলে একটু কংক্রিট আলোচনা যদি করি, যেটা আতা ভাই বললেন যে 50 কোটি টাকা যদি অন্তত গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমে অনুদান দেওয়া হয়, বছরে 50 কোটি টাকা কিন্তু এমন কোনো টাকাই 3 নয়। লক্ষ কোটির সামনে কোনো টাকা কিছু এমন কোনো টাকাই নয়। এবং যেখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন একজন নাটকের নিজে একজন মঞ্চকর্মী, আমি যদি বলি অভিনেতা না বলে মঞ্চকর্মী বললাম, তো এটা তো আমরা আশাই করতে পারি। অবশ্যই আশা করতে পারি। সরকারের সাথে এটা নিয়ে অনেক বাহাস হয় আমাদের। আমরা মন্ত্রী মহোদয় নিজেও এটা কথা বলেন, অর্থমন্ত্রীর সাথে আমরা দেখাও করেছি এবার বাজেটের আগে, আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট থেকে দেখা করেছি, এবং সেখানে আমরা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি আমাদের
এমনকি 1%ও মনে হয় আমাদের বাজেট না টোটাল কালচারে। না, নেই। টোটাল কালচারে 1% না, 1% সবচেয়ে দরিদ্র, 1%। সবচেয়ে দরিদ্র সংস্কৃতি মন্ত্রণালয়। আমার কথা হচ্ছে যে মানে আমরা আসলে সংস্কৃতিটাকে কিভাবে দেখছি, এই যে ব্যাপক উন্নয়ন করছে বর্তমান সরকার, খুব সত্যি কথা, সব দিকে উন্নয়ন ঘটছে। আপনি ডিজিটাল থেকে শুরু করে একেবারে ফিজিক্যাল পর্যন্ত, রাস্তা পর্যন্ত সব জায়গায় উন্নয়নের ছাপ। কিন্তু এটা অ্যাকসেপ্ট করার জন্য কালচারালি আমরা রেডি কিনা, এটাকে নিয়ে যে আমি এগিয়ে যাব, উৎপাদনের দিকে এগিয়ে যাব, এই কালচারাল ইনপুটটা তো হয়নি না। এটা হবে কি করে যদি একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে না উঠে দেশে? এবং আমরা যেটা বলছি যে এই যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি, মৌলবাদের বিরুদ্ধে লড়ছি, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ছি, এগুলো তো সংস্কৃতির মধ্য দিয়েই লড়তে হবে। সবচেয়ে বেশি কিন্তু সংস্কৃতি কর্মীরাই করতে পারে, করেও। কিন্তু আজকে দেখেন, যখন সাঈদীর ফাঁসির হুকুমের পরে প্রাথমিকভাবে যে ট্রাইব্যুনাল থেকে দিল, সারা দেশে যে মৌলবাদীদের আক্রমণ, আপনারা যদি দেখেন বগুড়ায় ব্যাপক আক্রমণ এসেছিল, নন্দীগ্রামে খেয়াল আছে, সেখানে কিন্তু আমাদের গ্রাম থিয়েটার অফিস পুড়িয়েছে এবং গ্রাম থিয়েটার একজন কর্মীকে হত্যা করেছে। থিয়েটারের কর্মীকে কিন্তু হত্যা করছে, থিয়েটারের অন্যদের সাথে। আমার কথা, রাজনৈতিক কর্মীর পাশাপাশি থিয়েটার কর্মী, সংস্কৃতি কর্মীরা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। আপনারা দেখেন মৌলবাদীদের দ্বারা। তাহলে ওরা কিন্তু সুনির্দিষ্ট করেছে কারা ওদের শত্রু। কেন শত্রু? ওরা যখন অন্ধত্বের কথা বলে, আমরা তখন আলোর কথা তো আমরাই বলছি, তাই না? আমরা তো মুক্তির কথা বলি। সুতরাং এই মুক্তির কথাটা তো বলতে দিতে হবে। বর্তমান সরকার তো মুক্তিযুদ্ধের এবং মুক্তির কথা বলার জন্য এসছে। তাহলে বর্তমান সরকার কেন সংস্কৃতিতে বেশি করে বরাদ্দ দেবে না? আমরা বলছি না শিক্ষার মতো, সামরিক বা লোকাল গভর্নমেন্টের মতো দেখ, কিন্তু একটা মোটামুটি অর্থ তাদেরকে সংস্কৃতির জন্য খরচ করতে হবে। তারপর তো নাটকের কথা, সংস্কৃতির এত মাধ্যম আছে, তাই না? নৃত্য, শিল্প, সাহিত্য, মানে কবিতা, উপন্যাস, গল্প। এই যে আমার মনে হয় কি, পেইন্টিং এর জায়গাটা খুব ইম্পর্টেন্ট, গানের জায়গাটা, নাচের জায়গাটা, নাটকের পাশাপাশি সময় এবং চলচ্চিত্র, এগুলো সবকিছুকে নিয়ে যদি সরকার ভাবতো এবং ফান্ডটা যদি এভাবে তৈরি করতো, এবং যদি প্রতি একটা বছর এক্সপেরিমেন্ট তো করতে পারে যে সারা দেশে 100টা নাটক হবে, সারা দেশে 100টা নাটক সরকারের প্রযোজনা হবে, এমন কোনো টাকা লাগবে না। আপনি বলেন 100টা নাটক করতে 10 লাখ টাকা করে দিলে আমরা খরচ করতে জানবো না। 10 লাখ টাকা কিন্তু আমাদের জন্য খরচ করা কঠিন কিন্তু প্রযোজনার জন্য। এটাও সরকার কিন্তু এটাও জানে, আজকে যদি বিদেশে পাঠাতে হয় গৌরবের জায়গা কোনটি, নাটকের জায়গা, নাটকের জায়গা, চলচ্চিত্রের জায়গা, অঙ্কন শিল্পের জায়গা, কবিতার জায়গা। থিয়েটার ফর ডেভেলপমেন্ট বলে একটা কিন্তু মানে বিশাল একটা কালচারই আছে, যে থিয়েটার ফর ডেভেলপমেন্ট, যেই কথাটা আমরা দুজন তিনজন মিলে হয়তো অনেকগুলো লোককে এমনি এমনি বলে বোঝাচ্ছি, সেটা যদি আমরা একটা ছোট্ট কিছু করে দেখাই, তখন কিন্তু চিন্তার একটা খোরাক যাচ্ছে যে এই বিষয়টা কথা বুঝতে বলতে চাইছে। হয়। মানে আমি বলছিলাম না তখন, যেহেতু নিজের করা কাজ এটি, সেটা হচ্ছে যে আমরা তো মহিলা সমিতি থেকে শুরু করেছি, গ্লোব থিয়েটারে তো গেছে বাংলা নাটক, গিয়েছে তো। তাহলে আমার কথা হচ্ছে অর্জনগুলি চলচ্চিত্রের মতো, খেলার মতো নাটকেরও আছে, এবং অনেক দল অনেক বড় বড় উৎসবে যাচ্ছে। আতর ভাই কায়রো ফেস্টিভ্যালে গেছে এবং আরো অনেক দল। আমার কথা হচ্ছে এই যে দলগুলো যাচ্ছে, সুদীপ সেদিন একটা ওই কমনওয়েলথের ইয়েতে গেছে, তাহলে কেন আমরা দক্ষিণা সুন্দরী কোরিয়া গেছে, তাহলে আমার কথা হচ্ছে যে কোরিয়াতে থিয়েটার গেছে, কোরিয়াতে ইয়েও গেছে, মহাজনের নাও গেছে, তাই না? টেম্পেস গেছে ইয়েতে, শেক্সপিয়ার ফেস্টিভ্যালে, গ্লোবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই যে নাটকগুলো গেছে, তার মানে আমরা তো কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলও কিন্তু আমরা অ্যাচিভ করেছে বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ে। তবে সরকার খুব নির্দয় নয়। আমি সরকারের যে কোনো আমাদের নাটকের লোককে মোটামুটি ওনারা নানাভাবে জাতীয় পুরস্কার দিয়ে কিছুটা দিয়েছে, একেবারে অবহেলা করে নেই, সেটা আমরা আশা করব। আমাদের সময় শেষ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের। আমরা আশা করব আমাদের মঞ্চ নাটক সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে সব দিক দিয়েই এগিয়ে যাবে এবং আমাদের সংস্কৃতির একটি শক্ত ভিত হিসেবে যে আমাদের মঞ্চ নাটক দাঁড়াবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আগামীতে আবারও দেখা হবে আগামীকাল রাত 10টায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। শুভরাত্রি।